সবার নিশ্চয়ই একটাই প্রশ্ন, কেন নেইমারকে নামানো হয়নি? কোচের কি প্ল্যান ছিল? নেইমার কি নতুন করে ইনজুরিতে পড়েছেন কিনা? কারণ এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ব্রাজিল শেষ মিনিট পর্যন্ত শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ খেলেছে, সেখানে এত এত ট্যাকটিক্যাল আলোচনা এত কিছু হচ্ছে, কিন্তু সেখানে কেন নেইমার নেই? অবশেষে অপেক্ষা করতে হয়েছে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্যন্ত, অর্থাৎ ম্যাচ শেষ করে কোচ কার্লো আনচেলত্তি তিনি ম্যাচ শেষেই সেখানেই প্রেজেন্টেশনে একটাই প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং সেটাও ছিল নেইমার কেন্দ্রিক। নেইমারকে কেন নামানো হয়নি, বা নেইমারের পরিস্থিতি কি, বা নেইমারকে নিয়ে ব্রাজিলের পরিকল্পনাটা আসলে কি ছিল। এই সময় কোচ খুব চমকপ্রদ একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন নেইমারকে তারা 60 মিনিটের সময় নামাবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু যখন ক্যাসিমেরো ওই গোলটা দেয় এই সময় নেইমারের সঙ্গে কোচ আবার কথা বলেছেন যে তাদের আসলে ওই সময়টাতে কি করা উচিত। কারণ ব্রাজিল যেমন জাপানের সঙ্গে প্রথম 45 মিনিটে খুব একটা ছন্দ খুঁজে পায়নি, পরে মধ্যাহ্ন বিরতিতে কোচ কার্লো আনচেলত্তির দারুণ একটা প্ল্যানিং হয়েছে। সেই প্ল্যানিং যখন কোচ কার্লো আনচেলত্তি জানালেন এবং সেটা ওয়ার্ক করলো, এবং ক্যাসিমিরোর ওই গোলটা ওই প্ল্যানের একটা পার্ট ছিল। ওই প্ল্যানে গোল হওয়ার পর কোচ নেইমারের সঙ্গে আলাদা করে আলোচনা করেছেন যে এই মুহূর্তে আসলে ঠিক কী করা উচিত হবে। নেইমার তখন বলেছেন এই মুহূর্তে আসলে যেভাবে আছেন সেভাবে চলুক, এবং নেইমার কোচের মিলিত সেই আলাপেই আসলে সমাধান আসে। ঠিক আছে, এইভাবে চলতে থাকুক, যদি ব্রাজিল শেষ পর্যন্ত গোল না করতে পারে বা লিড না নিতে পারে, সেক্ষেত্রে অতিরিক্ত যে টাইম আছে 15 মিনিট 30 মিনিট, ওই সময়টাতে ব্রাজিল নিজের আক্রমণ ভাগকে আরও বেশি যাতে শানিত করতে পারে, সেজন্য নেইমারকে তারা রেখে দিয়েছিল রিজার্ভ হিসেবে। এটাই আসলে কোচের ব্যাখ্যা ছিল। সেই ব্যাখ্যার আসলে ভালো দিক মন্দ দিক অনেক সমালোচনা হতে পারে, অনেক রকম আলোচনা হতে পারে, তবে ব্রাজিলের দিক থেকে এটাই ছিল আলোচনা। এখন কোচ কার্লো আনচেলত্তির যে মাস্টার প্ল্যান, সেটা আসলে কোন জায়গাটা হয়েছে? আমরা দেখেছি যে জাপান প্রথম হাফে খুব দারুণভাবে অ্যাটাক করছিল, এবং ব্রাজিলের যেটা জাপানের মূল শক্তি কাউন্টার অ্যাটাক, সেটা খুব ভালোভাবে তারা করতে পারছিল। দ্বিতীয় অ্যাটাকেও আমরা সেটা দেখেছি, কিন্তু আনচেলত্তির মাস্টার প্ল্যান যে জায়গাটাতে কাজে লেগেছে সেটা হচ্ছে তারা খুব ভালোভাবে রিড করতে পারছিল যে প্রথম হাফে যে কয়েকটা ক্রস ব্রাজিল করেছে সেই জায়গাগুলোতে জাপান একটু আনকমফোর্টেবল ছিল, এবং ওই আনকমফোর্টেবল জায়গা থেকেই ব্রাজিল সেকেন্ড হাফে বারবারই আমরা দেখেছি যে দুই উইং থেকে তারা প্রচুর পরিমাণে ক্রসের চেষ্টা করেছে, এবং এক পাশে আমরা দেখেছি ভিনি তো ছিলই, আর এক পাশে এনরিককে নামানো হয় ঠিক এই কারণেই, যাতে দুই দিক থেকেই উইংটা একটু বেশি ফাস্ট হয়, বেশি বল নিয়ে ক্রস দেওয়া যায়, এবং সেটাতে ব্রাজিল সফল। আমরা দেখেছি যে অনেক সময় যেই জায়গায় ক্রস না তুললেও চলে এমন জায়গাতেও বারবার ক্রস দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে আসলে ওই আনসেটেল করা জাপান তো প্রথম দিকে 5-4-1 একেবারে কম্প্যাক্ট একটা জায়গা তৈরি করে ফেলেছিল, যেখান থেকে ব্রাজিল কোনোভাবেই বল নিয়ে যাতে ভেতরে ঢুকতে না পারে। তার মধ্যে আবার আচমকা একটা ব্রাজিলের ফুলব্যাকের মিসেই আচমকা একটা বল পেয়ে যায় জাপান, সেখান থেকে তারা স্কোরও করে। তাই ওই জায়গাটাতে আসলে ডেডলক ভাঙার জন্য খুব বড় কোনো প্ল্যানের দরকার ছিল, এবং সেই প্ল্যানটা হচ্ছে জাপানকে আনকমফোর্টেবল করা, এবং সেই আনকমফোর্টেবল তারা ব্রাজিল করতে পেরেছে। এবং একের পর এক ক্রসের একটা সময় তো আসলে একটু ভুল জাপান করবে, তো ওই জায়গাটাতে ক্যাসিমিরোকে তারা মার্ক করে নেয় শুরুতে, এবং ক্যাসিমিরো একটু বাম দিক থেকে চেপে এসে যখন লাভটা দিয়েছে গোল করার জন্য, ওই সময় আসলে আর ওই জায়গাটাতে জাপানের করার মতো তেমন কোনো কিছু ছিল না, এবং জাপান ওই জায়গাটাতে গোল কনসিড করে। এবং তারপরে ব্রাজিল তো অ্যাটাক আরও বাড়িয়ে দেয়। জাপান বারবার কাউন্টার অ্যাটাকের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসলে ওই যে ভুল তো হবে, আপনি যখন বারবার ক্রস দিবেন তখন জাপান কিন্তু গোলের ডান দিকটা একটা চেপে যাচ্ছিল বারবার, কারণ ব্রাজিল বারবার সেই একই চেষ্টা করছিল। একটা পর্যায়ে ব্রাজিল ওই সুযোগটা নেয়, তাদের একটা প্লেয়ার লেফট সাইডে আনমার্ক থাকে, এবং সেখান থেকে দুর্দান্ত একটা পাসে ব্রাজিল গোল করে এবং 2-1 লিড। এবং 1966 সালের পর ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে কোনো গোল হয়েছে এমন অন্তিম মুহূর্তে, 95তম মিনিট, এত ক্লোজ টাইমে আসলে এরকম গোল করে একটা দল জিতবে, ডিসাইডার হবে, সেটা 1966 সালের পরে এই প্রথম ঘটেছে। এবং জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা নিঃসন্দেহে খুবই কঠিন একটা ম্যাচ ছিল। ব্রাজিলের মতো দল যখন নিয়মিত তারা এরকম জিততে শুরু করে, হয়তো অনেক ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে এই দলটা ছন্দ পেতে শুরু করবে খুব স্বাভাবিকভাবেই। নেইমার হয়তোবা আজকের ম্যাচে যেমন 20 মিনিটের জন্য ফিট ছিলেন কোচের কথা অনুসারে, সেটা আগামী ম্যাচে নিশ্চিত করেই সেটা 25 মিনিট বা 30 মিনিট মতো হতে পারে। আর ব্রাজিলের জন্য আরও একটা ভালো খবর, সেটি হচ্ছে যে রাউন্ড অফ 32 অর্থাৎ 32 দলের যে নকআউট স্টেজ শুরু হয়েছে, সেখানে ব্রাজিল একেবারে প্রথম দিনই ম্যাচটা খেলে নিয়েছে। আর্জেন্টিনার ম্যাচ কিন্তু সেই 4 তারিখে, অর্থাৎ ব্রাজিল হাতে অন্তত 5 দিন সময় পাচ্ছে নিজেদেরকে বিশ্রাম নিয়ে ট্রেনিং করে একবারে ঠিকমতো পজিশনে যাওয়ার জন্য, কারণ এর পরবর্তীতে ব্রাজিলের প্রতিপক্ষ আরও কঠিন হতে যাচ্ছে। সেখানে ব্রাজিলের সম্ভাব্য
প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। সব কিছু মিলিয়ে ব্রাজিল এখন যে শেপে আছে নিশ্চিত করেই সেখান থেকে ব্রাজিলকে রাইট অফ করা আসলে কোনো সুযোগ নেই, কারণ সময় যত এগোবে নেইমার ততটা ফিট হয়ে উঠবেন। আর নেইমার 40 মিনিট বা 45 মিনিট হয়তো বা খেলার মতো ফিট হয়ে যেতে পারেন ইংল্যান্ড ম্যাচে, মিনিমাম আরও বেশিও খেলতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে ব্রাজিল সামনের ম্যাচগুলোতে আসলে কিভাবে তাদের ট্যাকটিক সাজাবে সেটাও একটা বড় রোল প্লে করতে পারে। ইংল্যান্ডের ম্যাচের দিকেও ব্রাজিলের কোচের খুব বড় চোখ থাকবে, এবং আনচেলত্তি বলেই আসলে ট্যাকটিক্যাল আলোচনাগুলো একটু বেশি, কারণ কোচ কার্লো আনচেলত্তি তিনি রিয়াল মাদ্রিদে কি করতে পারেন, অন্তিম মুহূর্তে তিনি কিভাবে ম্যাচ ঘুরিয়ে নিতে পারেন, এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলেরই আছে যারা আমরা ক্লাব ফুটবল অনেকেই দেখেন। তাই খুব স্বাভাবিকভাবেই ব্রাজিলের ম্যাচ দেখতে হলেও আসলে ওই শেষ পর্যন্ত ধৈর্যটা ধরতেই হচ্ছে, কারণ তার আসলে যে ট্যাকটিক্যাল ম্যাজিক সেটা যদি ব্রাজিল ধরতে পারে এবং ব্রাজিলের যে ছন্দ সেটা যদি ব্রাজিল ফিরে পায়, তাহলে আসলে যে কোনো প্রতিপক্ষকেই ব্রাজিল নিজেদের দিনে হারিয়ে দিতে পারে। এটাই আজকের ম্যাচ শেষে। তবে সবার আলোচনা একটাই ছিল, নেইমার কেন্দ্রিক। নেইমার কেন মাঠে নামেননি, কোনো কিছু হয়েছে কিনা, দলের মধ্যে কোনো সমস্যা কিনা, কিন্তু আসলে তেমন কিছু নয়, বরং নেইমার এবং কোচের মিলিত আলোচনাতেই সিদ্ধান্ত হয়েছিল যে ব্রাজিলের যেহেতু 60 মিনিটের দিকে নেইমার নামার কথা, কিন্তু ব্রাজিল যেহেতু সেখানে খুব ভালো খেলছিল এবং গোলও করেছে, তাই ওই কম্বিনেশনটা নিয়েই ব্রাজিল এগিয়ে যেতে চেয়েছে, এবং নেইমারও সেইখানে সেই যাত্রায় কোচের সঙ্গে একমত ছিলেন।